নির্বাচন শেষ, ফলাফলও চলে এসেছে। ২১২ আসনে জিতে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। জামায়াত জিতেছে মাত্র ৭১টি আসন। দুই দলের মধ্যে আসন বিন্যাসে বিস্তর ফারাক থাকলেও মোট ভোটের ব্যবধান কিন্তু খুবই কম। এবারে নির্বাচনে জামায়াত জোট পেয়েছে ৪৪% ভোট, আর বিএনপি পেয়েছে ৪৭% ভোট, মানে পার্থক্য মাত্র ৩%। প্রশ্ন হচ্ছে, ভোটের ব্যবধান মাত্র ৩% হলেও জামায়াত কেন এত কম আসন পেল? জামায়াতের এমন পরাজয়ের কারণ কি? এর পেছনে কাজ করেছে অনেকগুলো কারণ। কি সে বিষয়গুলো? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, রাজনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা। জামায়াত ইসলামীর পরাজয়ের জন্য তাদের নিজস্ব স্ট্র্যাটেজিকে দায় দিচ্ছেন অনেকেই। জামায়াত অতি কৌশলী, নমনীয় আর সুশীল, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ততাও কম। আপনি হয়তো নিজেই জানেন না আপনার ওয়ার্ডের জামায়াতের নেতাকে, শিবিরের নেতাকে। মানুষ চেনে শুধু কেন্দ্রীয় নেতাদের, কারণ তাদের টিভি চ্যানেলে দেখা যায়। তাই মানুষ আপনাদের না চিনেও অনেক ভোট দিয়েছে। অন্যদিকে বিএনপি জিতেছে তাদের পরিচিতির জন্য। আপনার এলাকার ইউনিট পর্যায়ের নেতাকেও আপনি চিনেন। যে ছেলেটি ওয়ার্ডের ছাত্রদলের নেতা, তাকেও আপনি চিনেন। সে যতই ফাউল হোক বা বিতর্কিত, কিন্তু তাদের পরিচিতি আছে। এটাই জনসম্পৃক্ততা। কিন্তু জামায়াত এখানে ফেল করেছে। নাম্বার ২, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোকাবেলায় ব্যর্থতা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের ওপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে। জামায়াত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই মানুষ ভোট দিবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দর কষাকষির কৌশল, এগুলোতে জামায়াতের ঘাটতি ছিল। জামায়াত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। যেসব আসনে জামায়াতের প্রার্থী থেকে ১০০ থেকে ১০০০ ভোটে এগিয়েছিল, সেগুলোতে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য হতেও পারে। এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেটআপ জামায়াতে ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনেই চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙ্গা জামায়াতের পক্ষে সম্ভব নয়। নাম্বার ৩, বিএনপির মতো চটকদার অফার দিতে না পারা। বিএনপি এ নির্বাচনে কার্ড গেম খেলেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, ব্যাংক ঋণ মাফ করে দেওয়া ইত্যাদি চটকদার অফার দিয়েছিল। বাংলাদেশের মানুষ অনেক লোভী, পাশাপাশি দারিদ্র। এরা সামান্য কিছু টাকার জন্য সবকিছুই করতে পারে। এজন্য তারেক রহমান লোভীদের সাথে কার্ড গেম খেলেছেন, মাসে মাসে টাকা দেওয়ার লোভ দেখিয়েছেন। এটা একটি রাজনৈতিক খেলা, যেটব সাধারণ মানুষ গোগ্রাসে গিলেছে। অথচ জামায়াত ইসলামী এই দিক থেকে পিছিয়ে ছিল। তারা জনগণকে মিথ্যা আশ্বাস দিতে পারেনি। এজন্য তুলনামূলক ভোট কম এসেছে। গ্রামাঞ্চলের ভোট না পাওয়া। বাংলাদেশের ৬৮% মানুষ গ্রামে বাস করে। বেশিরভাগ মানুষই অজ্ঞ, কৃষিকাজ করে খায়। তারা জানে না জুলাই বিপ্লব কি। তারা জানে না দুর্নীতির মাধ্যমে বিগত সময়ে রাজনৈতিকভাবে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করেছে। গ্রামের এইসব মানুষ শুধু বোঝে ধান চাষ করব, ধানের শীষে ভোট দিব। এই দিক থেকে বেশ পিছিয়ে জামায়াত ইসলামী। আওয়ামী লীগের এই দীর্ঘ ১.৫ যুগে জামায়াত ব্যর্থ হয়েছে গ্রামাঞ্চলের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে। নাম্বার ৪, হিন্দুদের ভোট না পাওয়া। একথা অপ্রিয় হলেও সত্য। বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি ভালোবাসে। বাংলাদেশে বসবাস করলেও তাদের অন্তর পড়ে থাকে ভারতে। এজন্য বেশিরভাগ হিন্দুরাই রাজনৈতিক দল হিসাবে ভারতপ্রেমী আওয়ামী লীগকে পছন্দ করে। যেহেতু এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেজন্য হিন্দুরা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। কাকে ভোট দিব সেটা নিয়ে তারা বেশ চিন্তায় ছিল। ভোটের বিষয়ে জানতে চাইলে নির্বাচনের কিছুদিন আগে বিবিসি বাংলার কাছে নির্মল বিশ্বাস নামে এক হিন্দু বলেন, আমরা যদি বিএনপিকে ভোট দেই তাহলে আমাদের জামায়াত এসে ধরে বসবে, আর যদি জামায়াতকে ভোট দেই তাহলে বিএনপি এসে ধরে বসবে। কোন দিকে যাব আমরা বলেন? এর কিছুদিন পর হিন্দুরা রিয়েলাইজ করে, ভারত যেহেতু বিএনপির ওপর বিশ্বাস রেখেছে, তাই আমাদেরও উচিত বিএনপির ওপর বিশ্বাস রাখা। সেদিক থেকে হিন্দুরা বিএনপিকেই ভোট দিয়েছে। বলা যায় হিন্দুদের 2% ভোটও জামায়াত পায়নি, যার প্রমাণ মিলেছে বেশ কয়েকটি আসনের ফলাফলে। যেমন মির্জা ফখরুলের ঠাকুরগাঁও 1 আসনের কথাই ধরুন। এখানে জামায়াতের দেলোয়ার সব দিক থেকে ফখরুলের চেয়ে এগিয়ে থেকেও জিততে পারেননি। ব্যবধান গড়ে দিয়েছে সেখানকার হিন্দু ভোটাররা। একই অবস্থা হয়েছে মিয়া গোলাম পরোয়ারের
খুলনা ৫ আসনেও। সেখানে তিনি হেরেছেন কারণ জায়গাটি হিন্দু অধ্যুষিত। একই অবস্থা হয়েছে জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর আসনেও। হিন্দু অধ্যুষিত খুলনা ১ আসনে তিনি ৫০,০০০ ভোটে হেরেছেন। সেখানে হিন্দুরাও নিজ ধর্মের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ভোট দেননি। এটাই জামায়াতের হারের আরেকটি বিশেষ কারণ। নাম্বার ৫, আওয়ামী লীগের ভোট না পাওয়া। হিন্দুদের মতো আওয়ামী সমর্থকরাও জামায়াতের চেয়ে বিএনপিকে বেশি নিরাপদ মনে করেছে। কারণ বিএনপি নেতারা নির্বাচনী প্রচারণায় বারবার বলেছে তারা ক্ষমতা এলে আওয়ামী নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না, যার প্রমাণ মেলে নির্বাচনের পরের দিনেই। একটি নিউজে দেখা যায় বিএনপি নেতারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন। নির্বাচনের মাসখানেক আগে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য দলটির প্রধানের নির্দেশনা ছিল। তবে মাঠের চিত্র বলেছে ভিন্ন কথা। মাঠের চিত্র অনুযায়ী আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি বা অধ্যুষিত এলাকাগুলোতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও এসব এলাকার ভোটাররা বিকল্প প্রার্থী খুঁজে নিয়েছেন। তারা বিএনপির কাঁধে চড়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে, যার প্রমাণ পাওয়া গেছে রেজাল্টেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে ৮টি সংসদ নির্বাচনে ৭টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা ৩টি করে আসনে জয়ী হন। একই অবস্থা গোপালগঞ্জেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা জানান, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২ মাসে জেলার বিভিন্ন স্তরে আওয়ামী লীগের অন্তত ৫,০০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এর বাহিরেও অনেকে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারে অংশ নিয়েছেন। বিএনপির প্রার্থীদের জয়ের ক্ষেত্রে তাদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে জামায়াত ইসলামীকে আওয়ামী ভোট ব্যাংক টানতে খুব একটা তৎপরতা দেখা যায়নি। এদিক থেকে পিছিয়ে গেছে জামায়াত। নাম্বার ৬, মিডিয়া সন্ত্রাসী রুখতে না পারা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জামায়াতের হাতে থাকলেও মেইন স্ট্রিম মিডিয়াগুলো পুরোপুরি বিএনপির দখলে। জামায়াতের কোনো মিডিয়াই এই মুহূর্তে কাজ করছে না। গোটা দেশে বিএনপিকে ভোটের আগে বিজয়ী বলা হয়েছে, যা জনমত গঠনে কাজ করেছে। জামায়াতের নয়া দিগন্ত, সংগ্রাম এই 2টা মিডিয়া অবশ্য হাতে ছিল, কিন্তু এরা একটা পুরো নির্বাচনে ফলো করেনি, ফলাফলের ফলো আপ রাখেনি, ফটোকার্ড বানায়নি। অন্যদের নিউজ কপি করে মাঝে মধ্যে 2-1টা পোস্ট দেয়। ওদের নিজের কন্টেন্ট নেই, কারণ ভালো কোনো সাংবাদিক নেই। জামাতি যারা 2 লাইন লিখতেও পারে না, তাদের প্রতিনিধি দিয়ে রেখেছিল এতকাল। এখন কঠিন মুহূর্তে জামায়াতের হাতে আসলে কিছুই নেই। ভোটের পরেও মিডিয়া পুরায় ব্ল্যাক আউট। সারা দেশে তাণ্ডব চলছে, কোথাও কোনো নিউজ নাই। হায় রে জামায়াত, আল্লাহ বাঁচাইছে, ক্ষমতায় আসেন নাই। আসলে এই মিডিয়া কুকুরেই আপনাদের 7 দিন পর ক্ষমতা থেকে নামাতো। মিডিয়ার শক্তি বুঝতে পারেনি জামায়াত। এটা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে পরিচালিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। বিএনপি যেসব আসনে এগিয়েছিল, মিডিয়া ওই আসনগুলির ফলাফল রিলিজ করেছে। অনেক সময় প্রার্থী বিজয় না হলেও বিজয় দেখিয়ে জামায়াত জোটের মোরাল ডাউন করার চেষ্টা করছে। পরিশেষে বলতে চাই, জামায়াত করা আর রাজনীতি করা এক নয়। জামায়াত ক্ষমতায় আসতে হলে রাজনীতি শিখতে হবে। সুপ্রিয় দর্শক, এবারে নির্বাচনে জামায়াতের হারের কারণ হিসেবে কোনটিকে আপনি সবচেয়ে বেশি দায়ী করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।